রিসেন্টলি আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যখানের যেই সময়টা যাচ্ছে, সেটা কেমন যাচ্ছে এবং কোন পরিস্থিতিতে যাচ্ছে, সেটা আশা করি আপনারা কম বেশ সকলেই জানেন। হ্যাঁ ভিউয়ার্স, বর্তমানে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যখানের সময়টা অনেকটা যুদ্ধ লেগে যাবে অবস্থায়। হ্যাঁ ভিউয়ার্স, আর কেন এই অবস্থাটা ক্রিয়েট হয়েছে সেটাও আশা করি আপনারা কম বেশ সবাই জানেন। আমি এক্সট্রা করে আর এক্সপ্লেন করে বলছি না, শর্টলি আপনাদেরকে বলছি। দেখুন, বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক ছিল ভালো, ঠিক আছে? তো এই সম্পর্কটার মধ্যে কিন্তু বাংলাদেশের সেরকম লাভ হয়নি, ঠিক আছে? আমাদের ভারত যেটা বলতো স্বৈরাচার শেখ হাসিনা সেটাই করতো। কিন্তু রিসেন্টলি কিন্তু আর সেই সরকার বাংলাদেশে নেই। সেই সরকারের পতন থেকে শুরু করে এবং রিসেন্টলি এসে ওসমান হাদির মৃত্যু, ঠিক আছে? এই বিষয়গুলোকে একসাথে করে সব হিসেব নিকেশ বাংলাদেশিরা মিলাতে গিয়ে আমাদের ভারতের যে অকারেন্সগুলো সেগুলোকে সবার সামনে উপস্থাপন করছে। আর এগুলো নিয়েই দুই দেশের মধ্যে কিন্তু ব্যাপক কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে এবং অনেক কিছু হচ্ছে। তো এগুলো আশা করি আপনারা সকলেই জানেন। তো ভিউয়ার্স, এই কথাগুলো আমি কেন বলছি? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের পুরো ৩ দিক থেকে আমাদের ভারতের সীমান্ত, ঠিক আছে? এবং বাংলাদেশের পাশ ঘিরে আমাদের ভারতের যেই 7 সিস্টার্স এর যে রাজ্যগুলো রয়েছে এবং যে চিকেন নেক্স করিডোর রয়েছে, সেটা কিন্তু একদম বাংলাদেশের সীমান্তের পাশ ঘেরে। বাংলাদেশ যদি কোনো ধরনের সিস্টেম করে এখানে, তাহলে কিন্তু সেই চিকেন নেক্সের যেই রাস্তাটা 7 সিস্টার্সে যাওয়ার মূল ভারত থেকে, সেই রাস্তাটা কিন্তু টোটালি অফ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ ভিউয়ার্স, এটা আশা করি আপনারা সকলেই জানেন। তো আমি 7 সিস্টার্সের কথা কেন বললাম? তো ভিউয়ার্স, এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, আজকে আমি 52 টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইনফরমেটিভ নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছে। আর 52 টাইমস হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া, ঠিক আছে, এবং ট্রাস্টেবল নিউজ মিডিয়া। তো ভিউয়ার্স, আজকে আমি যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে ভারত ভেঙে নতুন খ্রিস্টান দেশ বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ঠিক আছে? এবং এর যে পরিকল্পনা সেটা করছে ডোনাল্ড ট্রাম্প। আসলে কি এটা হতে যাচ্ছে? আর এটা যদি হয়, তাহলে আমাদের ভারত কতটা যে বিপাকে পড়বে এবং আমাদের ভারতের কাছ থেকে যে ৭টা রাজ্য ছুটে যাবে, আশা করি বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে। তো কি হতে যাচ্ছে এখানে ইন ডিটেলস ভিউয়ার্স, কি বিস্তারিত সেটাই জানবো। তো ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন পোলাইট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি এবং দেখে আসি। লেটস গেট স্টার্টেড। ভারত ভেঙে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা চলছে যুক্তরাষ্ট্রে। সম্প্রতি আমেরিকার মাটি থেকে খালিস্তানি নেতা গুরপথ বন্ত সিং পান্নুন ভারতের একটি মানচিত্র প্রকাশ করেছেন। এই মানচিত্রে ভারতের 7 সিস্টার্স হিসেবে পরিচিত রাজ্যগুলোকে আলাদা করে একটি নতুন রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্পল্যান্ড। পান্নুনের দাবি, আসাম মেঘালয়ের বড় একটি অংশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ড মিলিয়ে এই নতুন রাষ্ট্র গঠিত হবে। পাশাপাশি এই মানচিত্রে ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই মোদী সরকারের ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই মানচিত্র প্রকাশকে ভারতের সার্বভৌমত্বের উপর বড় আঘাত হিসেবে বর্ণনা করছে। গুরপথ বন্ত সিং পান্নুন কেন এই নতুন রাষ্ট্রের নাম ট্রাম্পল্যান্ড রাখলেন, তার সুনির্দিষ্ট কিছু যুক্তি তিনি তুলে ধরেছেন। পান্নুন বলেন, ভারতে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অভিযোগ করেছেন, ভারতের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে হিন্দু চরমপন্থীরা হামলা চালাচ্ছে এবং তাদের ধর্মীয় অধিকার খর্ব করা হচ্ছে।
বিশেষ করে বড়দিনের সময় গির্জাগুলোতে হামলার ঘটনাকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বড় করে তুলে ধরেছেন। পান্নুন সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলছে তা বন্ধ করতে আমেরিকার হস্তক্ষেপ প্রয়োজন। তিনি মনে করেন, উত্তর পূর্ব ভারতের খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলগুলোকে ভারতের শাসন থেকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করাই একমাত্র সমাধান। এই কারণেই তিনি আমেরিকার সমর্থন পাওয়ার আশায় প্রস্তাবিত রাষ্ট্রটির নাম ডোনাল্ড ট্রাম্পের নামে উৎসর্গ করেছেন। তো এখানে একটা বিষয় আমি না বলে পারছি না। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা যে ভারতের মধ্যে খ্রিস্টান সম্প্রদায় যারা রয়েছেন তাদের রিসেন্টলি বড়দিনের উৎসবের সময় সেন্টা ক্লজের যে ড্রেস আপ আছে সেগুলো বিক্রি করাতে যেভাবে বাধা দেওয়া হয়েছে, ঠিক আছে, আমাদের ভারতীয় নাগরিকরা যেভাবে বাধা দিয়েছে, আসলে এই বিষয়টা মেনে নেওয়ার মতো না, পুরো উগ্রবাদী একটা বিষয় হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এই যে একজন নেতা তিনি ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তিনি খ্রিস্টানদের বিষয়টা তুলে ধরছেন। তো ওনার উচিত ছিল ভারতের মধ্যে থাকা মুসলিমদের বিষয়টাও কিন্তু তুলে ধরার, কিন্তু তিনি সেটা তুলে ধরেননি। ভারতের মধ্যে যে শুধুমাত্র খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে সেটা আমি বলবো না, খ্রিস্টানদের সাথে সাথে মুসলিমদের উপর হচ্ছে। হিসেব করতে গেলে খ্রিস্টানদের থেকে বেশি মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, বেশি হচ্ছে মুসলিমদের উপর। হ্যাঁ ভিউয়ার্স, কি বলবো আর। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়েছি। এই দাবির পেছনে উত্তর পূর্ব ভারতে ডেমোগ্রাফিক বাস্তবতাকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতের এই অঞ্চলের রাজ্যগুলোতে খ্রিস্টান জনসংখ্যার হার অনেক বেশি। নাগাল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় ৮৮% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। মিজোরামে এই হার প্রায় ৮৭% এবং মেঘালয়ে প্রায় ৭৫%। এছাড়া ত্রিপুরা ও মণিপুরেও উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান মানুষের বসবাস রয়েছে। পান্নুন এই ধর্মীয় পরিসংখ্যানকে সামনে রেখে বলছেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে এই রাজ্যগুলোর খ্রিস্টানরা কখনোই তাদের পূর্ণ স্বাধীনতা এবং ধর্মীয় নিরাপত্তা পাবে না। তার এই প্রচারণা আমেরিকার নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যাতে করে ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করা যায়। দিল্লির জন্য ভয়ের কারণ হলো, যদি আমেরিকার কোনো প্রভাবশালী গোষ্ঠী এই দাবিকে সমর্থন করে বসে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হবে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের বিশেষ প্রতিবেদনে পান্নুনকে একজন জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে। তারা অভিযোগ করছে, পান্নুন শুধুমাত্র একা নন, এই পরিকল্পনার পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক শক্তি কাজ করছে। ভারতীয় মিডিয়া এই বিতর্কের মধ্যে বারবার বাংলাদেশকে টেনে আনার চেষ্টা করছে। তারা দাবি করছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনায় ইন্ধন দিচ্ছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে হাসনাত আবদুল্লাহ এবং ওসমান হাদির মতো ব্যক্তিদের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা অতীতে ভারতের এই অঞ্চলগুলোকে স্বাধীন করার ডাক দিয়েছিলেন। এমনকি ওসমান হাদির মৃত্যুর পর পান্নুন বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে। ভারতীয় মিডিয়া মূলত তাদের নিজেদের অভ্যন্তরীণ অস্থিরতা ও ব্যর্থতা ঢাকতে বাংলাদেশের উপর দায় চাপানোর এক নোংরা খেলায় মেতেছে। বাংলাদেশের অবস্থান সবসময়ই প্রতিবেশী দেশের প্রতি সম্মানজনক এবং স্থিতিশীলতার পক্ষে। বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার চট্টগ্রাম থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত একটি মানবিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল সম্পূর্ণ মানবিক রোহিঙ্গা শরণার্থী এবং যুদ্ধ কবলিত মানুষের কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু ভারতীয় মিডিয়া এই মানবিক প্রস্তাবটিকে একটি রাজনৈতিক ও সামরিক ষড়যন্ত্র হিসেবে প্রচার করছে। তাদের দাবি, এই করিডোরের আড়ালে নাকি উত্তর পূর্ব ভারতে অশান্তি ছড়ানোর নীল নকশা করা হচ্ছে, অথচ এর কোনো বাস্তব প্রমাণ তারা দাখিল করতে পারেনি। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে তারা বাংলাদেশের প্রতিটি পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষমতায় থাকাকালীন একটি বিতর্কিত দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে আমেরিকা বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি গড়তে চায়। শেখ হাসিনা সেই দাবিকে ভিত্তি করে ভারতীয় মিডিয়া বড় গল্প সাজিয়েছে। তাদের দাবি, আমেরিকার মূল লক্ষ্য হল ভারতের উত্তর পূর্বাঞ্চলের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলো, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি বিশাল খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। এই কল্পিত রাষ্ট্রের নাম তারা দিচ্ছে খ্রিস্টান রাষ্ট্র। তারা দাবি করছে, ডক্টর ইউনূসের মানবিক করিডোরের প্রস্তাব আসলে সেই বৃহত্তর ছকেরই একটি অংশ।
এমনকি কক্সবাজারে মার্কিন সেনাদের উপস্থিতির মতো ভিত্তিহীন গুজবও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক কোনো সংস্থা এখন পর্যন্ত এই দাবির সপক্ষে কোনো প্রমাণ পায়নি। এটি আসলে ভারতের একতরফা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। দেখুন, আমাদের ভারতীয় মিডিয়া এগুলো কোনো মিডিয়ার কাতারেই পড়ে না, ঠিক আছে? এদের কাজ হচ্ছে শুধুমাত্র মিথ্যে তথ্যটাকে প্রচার করা। সত্য তথ্য এরা কখনো প্রচার করে না, ঠিক আছে? কখনোই করে না। একটা সময় বাংলাদেশেও একই সমস্যাটা হতো। যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো চাইলেও চাইলেও তারা সঠিক নিউজটা প্রচার করতে পারতো না। আর যদিও করতে যেত, তাহলে তাদের মিডিয়া শুদ্ধ উধাও করে দেওয়ার চিন্তা ভাবনা কিন্তু করা হতো। তো সেম বিষয়টা এখন ভারতেও হচ্ছে, এবং অনেক মিডিয়া আছে যারা ইচ্ছে করেই মোদী সরকারের পা চাপে, ঠিক আছে? ইচ্ছে করে, মানে একদম সোজাসুজি বলছি, ইচ্ছে করেই তারা উল্টাপাল্টা নিউজ তৈরি করে। তো এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এত কিছুর পরেও ক্ষান্ত নন ভারতীয়রা। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে দোহাই দিয়ে তাদের গণমাধ্যমগুলো দাবি করছে, মিয়ানমার এবং চট্টগ্রাম সীমান্তের মায়ু পর্বতের গহীন জঙ্গলে রোহিঙ্গা জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। তাদের দাবি, এই জঙ্গিরা মৎস্যজীবী ছদ্মবেশে নাফ নদীর আশেপাশে অবস্থান করছে এবং মংডো শহরেও তাদের আনাগোনা বেড়েছে। আরাকান আর্মি যখন মিয়ানমারে অভিযান চালাচ্ছে, তখন এই বিদ্রোহীরা বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিচ্ছে। ভারতের মাথা ব্যথার কারণ হলো, এই অস্থিরতা যদি বাড়ে তবে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিদ্রোহীরা আরও শক্তিশালী হবে। কিন্তু তারা এটা বুঝতে চাইছে না যে রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় শিকার হচ্ছে বাংলাদেশ। লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ একটি মানবিক বিপর্যয় ঠেকিয়ে রেখেছে। ভারত এই সংকটে বাংলাদেশের পাশে না দাঁড়িয়ে উল্টো তাদের সীমান্ত বন্ধ করে রেখেছে এবং বারবার দোষারোপের রাজনীতি করছে। পান্নুনের মানচিত্র প্রকাশ এবং আমেরিকার সমর্থন চাওয়ার বিষয়টি ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আইবিএর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দিল্লি ভালো করেই জানে, আমেরিকার মাটিতে বসে পান্নুন যখন এই ধরনের মানচিত্র প্রকাশ করেন, তখন তার পেছনে গভীর কোনো কূটনৈতিক সমীকরণ থাকতে পারে। আমেরিকা সবসময়ই দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বজায় রাখতে চায়। মোদী সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে, কারণ তারা একদিকে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করতে পারছে না, অন্যদিকে নিজেদের দেশের অখণ্ডতা রক্ষা করতে হিমশিম খাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ইস্যুটি এখন চরম উত্তাপ ছড়াচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, মোদী কেন আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে পারছেন না, যাতে পান্নুনের মতো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই জানতে পেরেছেন। তো ভিউয়ার্সগণ, আমি আর ভিডিওটাকে বেশি লং করতে চাচ্ছি না, শর্টলি কিছু কথা বলতে চাচ্ছি, কারণ সে কথাগুলো না বললেই নয়। হ্যাঁ ভিউয়ার্সগণ, দেখুন, বাংলাদেশের মধ্যে যে রোহিঙ্গারা অবস্থান করছে, ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য কোনো ভালো দিক না। হ্যাঁ, যদি আমাদের ভারত বাংলাদেশকে মন থেকে সাহায্য করার চেষ্টা করতো, তাহলে অনেক আগে এই রোহিঙ্গা সংকটের কোনো একটা সমাধান হয়ে যেত, কিন্তু আমাদের ভারত সেটা করেনি। হ্যাঁ, তো যাই হোক ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, এই যে চিকেন ডেক্স, খুবই সরু একটা করিডোর, এই করিডোরটা যদি বন্ধ করতে হয়, তাহলে মানে যেই দেশে এই প্ল্যানিংটা করুক না কেন, সে বাংলাদেশকে ব্যবহার করবে 100%, এবং বাংলাদেশের নাগরিকরা কিন্তু এটাকে সমর্থন করবে, কারণ আমাদের ভারত দ্বারা বাংলাদেশের নাগরিকদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে এবং হচ্ছে। তো সেই জায়গা থেকে তারা কিন্তু এই বিষয়টাকে জেহাদের মতো মনে করবে এবং সাহায্য করবে। তো আশা করি বুঝতেই পারছেন বিষয়টা। যেহেতু বাংলাদেশকে ব্যবহার করবে, সেহেতু নতুন অনেক নকশা আঁকা হবে, অনেক প্ল্যানিং করা হবে, এবং যদি সেই নকশা এবং সেই প্ল্যানিংগুলো ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে আমাদের ভারত বেশ ভালো একটা বিপাকে পড়ে যাবে এবং হতে পারে এই 7টা রাজ্যকে হারাতে হবে। হ্যাঁ ভিউয়ার্সকে, তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিউয়ার্সগণ, যদি বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্কটা ভালো হতো, বন্ধুর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতো নিঃস্বার্থভাবে, তাহলে এই ভয়টা আর থাকতো না, ঠিক আছে? বাংলাদেশ কখনোই অন্য কোনো একটা দেশকে সাপোর্ট করতো না যে তোমরা এখানে আসো, প্ল্যানিং করো, এটা সেটা, ঠিক আছে? রিসেন্টলি যে বাংলাদেশ এটা করছে, সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু যেভাবে
সময়গুলো এগিয়ে যাচ্ছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক যেভাবে গড়াগড়ি খাচ্ছে, ইন ফিউচারে এটা যে হবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো ভিউয়ার্সগণ, যাই হোক, আমি আর ভিডিওটাকে লং করতে চাচ্ছি না। তো সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। এখন আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। হ্যাপি ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে আজকের নিউজটা এবং আজকের রিঅ্যাকশন ভিডিওটা, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্সগণ, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।